শুধু তো আমাদের রান্না বান্না করলে হবে না, আমাদের মানে রোজা কাকে বলে। তো ভাবলাম যে আমি তেলাপিয়া মাছও কিছু ভেজে নিই, আর ডিমও। আমার মেয়ে তো আর আমার মেয়ের জন্য একটা ডিম সুন্দর করে পোস্ট করে দিলাম। এটাই হচ্ছে আমাদের দুপুরে কিন্তু আজকে খাবার। যেহেতু ধোয়া হয়েছিল সব বানাতে, তাই ময়লা একেবারে কম। আধা ঘন্টা মতো ভিজে পুর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে একেবারে হলুদ। আসসালামু আলাইকুম ভাইয়া বোনেরা, সবাইকে শুভ সকাল, সেই সাথে সবাইকে অগ্রিম পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু আর বেশি দিন দেরি নেই, পবিত্র মাহে রমজান কিন্তু এসেই গিয়েছে আমাদের দরজার পাশে। আর গৃহিণীদের কিন্তু রমজান মানে শুধু মনে করেন যে আজ 6 থেকে 7 দিন আগে থেকেই কিন্তু প্রত্যেকটা গৃহিণী যারা একটু সচেতন এবং যারা একটু ইবাদত বন্দিগিতে ব্যস্ত থাকেন তারা কিন্তু কেউ বসে নেই। 5 থেকে 6 দিন আগেই শুরু করে দিয়েছে সংসারের কাজকর্ম। কারণ সংসারের কাজকর্ম যদি আমরা রোজার আগে সেরে রাখি, যে কাজগুলো আমাদের ওই রোজার আগে সেরে রাখলে আমাদের মতো গৃহিণীদের সুযোগ সুবিধাটা খুব বেশি হবে। কেননা শুধু তো আমাদের রান্না বান্না করলে হবে না, আমাদের মানে রোজা কাকে বলে, ইবাদতের মাস। এই একটা মাসে আপনি যতটুকু ইবাদত করে নিতে পারবেন, ঠিক আছে, ততটুকুন আপনার জন্যই লাভ। ঠিক আছে, আমরা শুধু কাজে কর্মে কিন্তু ব্যস্ত থাকবো তা কিন্তু না। এই রমজান মাস, ঠিক আছে, গৃহিণীদের যে কি পরিমাণ কষ্ট হবে, ঠিক আছে, তার মধ্যে যতটুকু পারা যাবে ততটুকু কিন্তু আমাদের ফাঁকে ফাঁকে ইবাদত বন্দিগুলো করে নিতে হবে। আমাদের এই শুয়ে তো থাকলাম সারা জীবনে, ঘুমিয়ে থাকি আমরা 11টা মাস, আর একটা মাস শুধু আমাদের মানে ইবাদতের সুযোগ। আল্লাহ তাআলা এই দিনটা আমাদের জন্য খুব সুন্দর একটা মানে মাসটা দিয়েছে। এই মাসটাতে যদি আমরা সব রকমের কাজের ফাঁকে আমরা যে মনে করি যে হ্যাঁ কাজের মধ্যে আমাদের ইবাদত নেই, অবশ্যই আছে। আমরা যতটুকু পরিমাণ ইবাদতের সময়টাকে সুযোগ মানে সময়টা দেব, ঠিক আছে। আর যে সময়টা আমি সংসারে কাজ করছি, ইফতারি বানানো, সেহরির জন্য রান্না করা, বাচ্চা কাচ্চাদের দেখাশোনা করা, সংসারে সম্পূর্ণ কাজ করা, আল্লাহ তাআলা ওই সমস্ত কাজের ভিতরেই কিন্তু আপনি যে হয়তো মনে খারাপ করছেন যে আমি এই কাজটা আমার না করলেই হবে না, কিন্তু আমি ইবাদত ইবাদত করে যাচ্ছি কিন্তু কাজটাও কিন্তু হচ্ছে না। কিন্তু ইবাদতের পাশাপাশি আপনাকে সব রকমের কাজগুলো কিন্তু সেরে নিতে হবে, কারণ সেটাও কিন্তু একটা ইবাদতের অংশ। একটা নারীর জন্য, ঠিক আছে, একটা নারীর জন্য সংসারের যে সমস্ত কাজগুলো সেগুলোও কিন্তু ইবাদতের মাঝখানেই পড়ে। ঠিক আছে, সেই সব কাজের মাঝে আমাদেরকে ইবাদতটা ধরে রাখতে হবে। এবং তারাবিটা যত সম্ভব একটা মাস, আর একটা মাসই আমরা কষ্ট করি না। ঠিক আছে, যে মাসটাতে হয়তো আমাদের শরীরের অর্ধেকটা ধসে যাক, আমাদের চেহারাটা নষ্ট হয়ে যাক, আমাদের শরীরটা আরও খারাপ হয়ে যাক, কারণ আমরা নারী, আমাদের জন্য আলাদা কোনো সুযোগ কখনোই তৈরি হবে না। যে আমরা মনে করব আজ হয়তো আমাদের সংসারে প্রচুর পরিমাণ কাজ, আজকে তারাবিটা পড়বো না। আপনি কবে করবেন? আপনার যত দিন যাবে তত দিন কিন্তু আপনার কাজের ফাঁকে ফাঁকে আরও অতিরিক্ত কাজ বেড়েই যাবে, এবং শরীরের তখন কাজের পাশাপাশি আর শরীরের তখন আস্তে 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 বলবস্তু কমে আসবে। আপনি সুস্থ এই বয়সে, তাই কাজকর্ম করতে পারছেন, সেই সাথে কিন্তু ইবাদত বন্দিগিটা আপনাকে করতে হবে। তাই শুধু কাজে পড়ে থাকলে হবে না। আমি কিন্তু 4টা দিন আগে থেকে, আমি 2 দিন থেকে আপনাদের ভিডিওটি দেখাচ্ছি, কিন্তু 4 দিন আগে থেকে আমি লেগে পড়েছি আমার রোজা রমজানের যাবতীয় প্রস্তুতি। এখনও বাকি আছে, অলরেডি আমি অর্ধেকটা বাটাঘুষা করেও রেখেছি, আর সামান্য পরিমাণ আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং বাড়ি ঘরের সব কিছু একটু বাকি আছে, আমি টিউবওয়েলের পার মানে অন্যান্য জিনিসগুলো আমি পরিষ্কার করে নেব। সেই সাথে আমি পোশাক আশাকটা সবার আগে আমি পরিষ্কার করে নিয়েছি, সবগুলো ধুয়ে একেবারে প্যাকিংটা করতে বাকি আছে, প্যাকিংটা করব, কারণ শীতের পোশাক তো প্যাকিংয়ে না ধুয়ে দিলে হবে না। সবগুলো উঠিয়ে ফেলবো। বিছানা চাদর মতো সব কিছু কাঁচা হয়ে গিয়েছে। আমি যেগুলো দেখিয়েছি তারপরে বিপরীতেও কিন্তু আমি বিকেলে বিছানা চাদর 2টা ধুয়ে রেখেছি। আর সে সূত্রে মনে করেন যে বাকি আছে আমার এখন মানে ডেলি যে কাজগুলোর ভিতরে আছে সেই কাজগুলো আমি একদিন আগে দেবো। অন্তত প্রথম 2 দিন তারাবিতে প্রত্যেকটা মানুষের, পুরুষ হোক ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা মানুষেরই কিন্তু প্রথম তারাবি বা প্রথম 2 থেকে 3 দিন রোজাতে শরীরটা সবারই খারাপ থাকে। তাই প্রথম 2-3 দিন যেন কোনো কাজটা বেশি করা লাগে না, অতিরিক্ত করা না লাগে, ঠিক সে কারণের জন্যই প্রথম রোজাটা আর দ্বিতীয় রোজাটা অন্তত আমাদেরকে সব কাজ সেরে রাখতে হবে। তারাবি পড়তে হবে,
সেহরি খেতে হবে, রোজাটা করতে হবে, ইফতারিটা বানাতে হবে। যত সম্ভব কম কাজ করে এটা 2টা দিন আমাদের কাটিয়ে নিতে হয়, ঠিক আছে? তাহলে হয়তো শরীরটা ভালো থাকবে। আস্তে 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 দেখবেন ইনশাআল্লাহ 5টা রোজার পরেই আমরা কিন্তু ওই মাসটাকে অভ্যস্ত করে নেব নিজেরাই, ঠিক আছে? সে সূত্রে যারা মায়েরা আছেন, ছোট বাচ্চা আছেন, তাদের জন্য তো একটু কষ্ট হবেই। তবে একটা মাস কষ্ট করেন সবাই মিলে। তবে পুরুষদেরকে একটা জিনিস আমার বলাটা খুবই জরুরি। কেন বলছি, যে রোজা থাকলে সবারই কিন্তু তৃষ্ণা আছে, সবারই কিন্তু ক্ষুধা আছে, সবারই কিন্তু মানে কষ্ট আছে। তাই পুরুষ ভাইয়েরা, মেয়েরা কিন্তু চুলার পাড়ে, সবারই তো আর সেই ভাগ্য নয় যে গ্যাসের বসে দূরে থেকে রান্না করছে, গায়ের তাপটা লাগছে না। অধিকাংশ মানুষই কিন্তু লাকড়িতে রান্না করে, আর অধিকাংশ মানুষই লাকড়িতে রান্না করলে গলা শুকিয়ে যায়, ঠিক আছে? সেই সাথে এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো, দৌড়াদৌড়ির কারণে মেয়েদের কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট হয়ে যায়। তাই ভাইয়েরা, আপনারা যতটুকু সময় পাবেন, ঠিক আছে, ততটুকুন ওই গৃহিণীটাকে হয়তো আনা নেওয়ার কাজটা, কি ইফতারিটা সাজানো, কি শরবতটা বানানো, কি মনে করেন যে মেয়েটা হয়তো ওই গৃহিণী কিছু চাচ্ছে, যে দৌড় দিয়ে উঠতে গেলে কিন্তু এই গৃহিণীর কষ্টটা বেশি হয়ে যাচ্ছে, সেটা আপনারা অবশ্যই এগিয়ে দেবেন। বউকে সাহায্য করলে কখনো আপনার মান কমে না, ঠিক আছে? বউ হচ্ছে আপনার সংসারের একটা মানে এমন একটা মানুষ, মানে মেন ভূমিকায় যেটাকে বলে সেটাই। কিন্তু আমরা হয়তো বউকে মেন ভূমিকায় আমাদের বাড়ির ভেতর ফেলি না, সবচেয়ে নিম্নতর মধ্যেই হয়তো আমরা ফেলি। কিন্তু এই নারীরা কিন্তু আপনার সংসারের প্রত্যেকটা জিনিসের কিন্তু হেড, ঠিক আছে? তাদেরকে সুস্থ রাখুন, আপনারা সবাই সুস্থ থাকবেন, ঠিক আছে? তো সেই মানুষটাকে অবশ্যই আমরা আমাদের ভাইদের কাছে অনুরোধ করছি, সেই মানুষটাকে অবশ্যই আপনারা একটু হেল্প করবেন। আবার মনে করেন সবাই পাশাপাশি থাকবেন, এবং বাড়ির অন্যান্য কাজ, অন্যান্য মানুষরা যেন সবসময় ছেলের বউয়ের প্রতি নির্ভর করবেন না, যে ছেলের বউয়েকে সব কিছু চাপিয়ে দেবেন, আপনারা সুন্দরভাবে বসে থাকবেন, এটা কিন্তু ঠিক না, ঠিক আছে? যে একটা মানুষের উপর সব কিছু চাপিয়ে দেন। বলে যে একটা কথা আছে না, 10 মিলে করি কাজ, হারিয়ে জিতি নাহি লাজ। 10 জন মিলে যদি 10টা কাজ একটা একটা করে ভাগ করে নেওয়া যায়, তাহলে ওই ছেলের বউটার উপর কিন্তু এতটা প্রেশার পড়ে না, ঠিক আছে? ওই গৃহিণীটার উপরে কিন্তু এতটা প্রেশার পড়ে না। তবে একটা দিন আমি কিন্তু আমার আম্মার সাথে প্রতিদিন ঝগড়া করি, প্রতিদিন বকাবকি করি। গত রাত্রেও কিন্তু আমি ঝগড়া করেছি, গত রাত্রেও আমি আম্মার সাথে ঝগড়া করেছি, যে এমনি অসুস্থ, আবার মনে করেন টেনে টুনে যে 2-1টা কাজটা করে, ঠিকভাবে তো করেই না। আর যেটুকুই করুক না কেন, দ্বিতীয়বার আমাকেই করা লাগে, এবং সকাল থেকে ওইটা করার পরে আর দ্বিতীয়বার উঠতে পারবে না, ঠিক আছে? যে কাজটা হয়তো আমাদের ওই আম্মার চেয়ে অতিরিক্ত পরিষ্কার লাগবে, সেই কাজটা হয়তো আম্মার দ্বারা দিয়ে একটু কম হচ্ছে, আমি সেটা করতে নিষেধ করলেই আম্মা খালি বলবে আমাকে অবহেলা করো। কিন্তু তারা আসলে সংসারের মানুষ, বুঝতে পারছেন? সংসারে তারা কাজ করে 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 অভ্যস্ত হয়ে গিয়েছে। তো এখন মনে করে যে হয়তো আমি পারছি না, সবাই আমাকে অবহেলা করছে। কিন্তু আমি চাচ্ছি যে আমি যে কটা দিন আছি, তারা একটু সুস্থ থাক, ঠিক আছে? তারা একটু ভালো থাক। আর এই যে আমার যে কপালে, আমি এই যে আমার বিয়ের বয়স পর্যন্ত একটা দিনও আমার মা বাবার যে রোজা কী জিনিসটা, কী জিনিসটা, আমি তাদের সাথে থাকতে পারিনি এবং তাদের একটু সেবা করতে পারিনি। তো এবার ওপর আল্লাহ তাআলা কি জানে আমার মানে সংসারের কষ্ট দিয়ে আমাকে একটা জিনিস আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। মানে আমার এই কষ্টটা আমার কোনো কিছু মনে হচ্ছে না এখন বর্তমানে। আমি যেটা ভাবছি যে আমার পারিবারিক আমার হাজব্যান্ডের চাকরি যাওয়ার পরে হয়তো আমার পুরো পরিবারটা এলোমেলো হয়ে গিয়েছে। সেই সাথে আমাকে এমন একটা জায়গায় নিয়ে এসে আল্লাহ তাআলা মানে দিয়েছে, আর এমন জায়গায় আমাকে মানে রেখেছে। আমার অভাবের মাঝামাঝি আমি যে একটা কত বড় মানে নিয়ামত আমার মাথায় এসে পড়েছে, আমি ভাবতে পারিনি। তা না হলে আমার আব্বা আম্মা সুস্থ ছিল, ঠিক আছে? আমি আসার পরে হঠাৎ করে আমার আব্বা অসুস্থ হয়ে যায়। একটু মিনি স্ট্রোক হয়ে গিয়েছে আব্বার। আব্বা সহজ সরল মানুষের মতো হয়ে গিয়েছে। একটু মাথায় কম মানে কথা ধরছে, সে একটু বুঝতে কম পারছে, কোথাও বসিয়ে রাখলে ধুপ করে পড়ে যাচ্ছে। এটা কিন্তু আগে ছিল না। আম্মা আব্বা বেশ ভালো ছিল। আমি আসার পরে দেখি আম্মার হাত পা পড়ে যাওয়ার মতোই, কোনো রকম বসলেও একজনকে উঠে ধরতে হয়। এই যে মানুষগুলোর সেবা, আমি রাগ করি, চিল্লাই, যে আমি যেটা করি, আবার তারা মনে করেন এক জায়গায় আমি অজুর পানি দেবো, আর যে জায়গাটায় অজু করার দরকার সেটা করবে না, অন্য জায়গায় পানিটা ফেলছে। মানে এমন একটা ছেলে মানুষের মতো হয়ে গেছে। আমি হয়তো বকাবকি করছি, আমি কিন্তু বকি, এটা সত্যি কথা। সবসময় আমি বকতেই থাকি, এতে হয়তো আমার ছেলে রাগ করেছ আমাকে, ওদের জন্য আমার ছেলে আমাকে সবসময় বকতেই থাকে, আম্মু আহ, এমন করো না, আর নানিরা হয়তো কষ্ট পাবে। কিন্তু আমি তো সবসময় ভালোর জন্য এগুলো করি, কেননা তাদের একটু সুস্থতা আমার কাছে মানে সারা দিনের একটু ক্লান্তিটা দূর হয়ে যায়, যে তারা একটু সুস্থ থাকে। এই যে রোজার মাসটা আসছে মনে করেন, এতে করে আমি তাদের দুজনের যে সেবা করবার, এই মাসটা যে সেবা করবার সুযোগ পেয়েছি আমার বিয়ের পরে থেকে, বিশ্বাস করেন আমি তাদেরকে আমার বিয়ের পরে
আমি যে কি দুর্ভাগী একটা মেয়ে, যে আমার শ্বশুর বাড়িতে আমি একটা দিন 1 কেজি গরুর মাংস নিয়ে এসে আমার বাবা মা, আমার পরিবারের কাউকে আমি 20 বছরের মধ্যে কখনো খাওয়াতে পারিনি। সে দুর্ভাগ্যটা, মানে সে সৌভাগ্যটা আমার হয়নি। আজ পর্যন্ত কখনো দেখেছেন একটা গরিব মানুষ যে নিড়ানি নিড়ানি দিয়ে খায়? সেও কিন্তু তার বাবা মাকে একদিন হলেও সম্মান করে নিয়ে গিয়ে তার বাড়িতে একদিন রান্না বান্না করে বাবা মার সঙ্গে একদিন খাওয়ায়। আমার কিন্তু কপালে এটা হয়নি, জোটেনি। শ্বশুর বাড়িতে কখনো তো পারিনি। আমি নিজেই, আমার শ্বশুর বাড়িতে কোনো কিছু দাম নাই, তা আমি তাদেরকে কিভাবে দামি বানাবো? আমি কখনো আমার শ্বশুর বাড়িতে আমি এটা বলা ঠিক না, কারণ পারিবারিক কখনো আমি আমার মানে সোশ্যাল মিডিয়াতে আমি আনি না, ঠিক আছে? আমি নিজেই ওই বাড়ির কোনো কিছুর মাঝখানে পড়ি না। কেন পড়ি না জানি না। এক প্রকারে কাজের বেটি রহিমা চেয়েও নিম্নতা, আমি ওইখানে তাদের কথা মেনে চলি। আমার শাশুড়িকে, আমার জায়ের মেয়েরা আমাকে কি বলে জানেন? কাকি আপনি দাদিকে এত ভয় পান কেন? আজকালকার কোনো ছেলের বউ দাদিকে ভয় পায়? কখনো ভয় পায় না। তা আমি একটা কথা ওই মেয়েটাকে বলেছিলাম যে তোমার আম্মু কে কিছু বলে না, কেন বলে না কি জানি, আমি বুঝতে পারি না। কিন্তু আমাকে যেটাই বলে সেটাকে আমি মাথায় নিয়ে তাকে সম্মান করি। আমিও কিন্তু কথা শুনিয়ে দিতে পারি, কিন্তু কেন? এটা আমাদের দুর্বলতার কারণে হয়তো তারা আমাকে বলে। ওই যে বলেছি, যার স্বামীর যত টাকা তার স্বামী, তার বউ যদি ফকিরের ঘরে মানে এই কুষ্ঠিত মানুষও হয়, সেখানে গিয়ে সে সবচেয়ে নিম্নত মতো থাকে। আমিও থেকেছি, আমিও চেষ্টা করেছি সেগুলো মানিয়ে চলতে। সব সময় কি মনে করেন কি একটা মানুষকে টেনে টেনে তাদেরকে রাখা সম্ভব? 3 বেলা ভাত খেতে দিতে হয়, তার ছেলে মেয়েকে দেখতে হয়, কেউ কি পারে? পারে না। সেগুলো হয়তো কথা দিয়ে আমার কাছ থেকে সেটা পূরণ করে, কি আমার কাছ থেকে কাজ দিয়ে তারা পূরণ করে। তাদেরও তো একটা কাজের মেয়ে লাগতো, সে সূত্রে তাদের সেবা করে এত দূর আমি কাটিয়ে এসেছি। কিন্তু সেবা করে তো আর কারো সারা জীবন মন পাওয়া যায় না, ঠিক আছে? সেবা করে তো কারো মন পাওয়া যায় না সারা জীবন, টাকা লাগে। সেটা হয়তো আমার কোনোদিনই ছিল না, আর হবে কিনা তাও জানি না। যে যাই হোক, সেই হয়তো সুযোগটা আমি পেয়েছি। এবার গিয়ে রোজার আমি তাদের সেবা করব, তাদের চেষ্টা করব যতটুকু তাদের লাগে, তার চেয়ে হয়তো আমি 2 ভাগ তো দিতে পারবো, সে চেষ্টায় আছে। তা না হলে আমি না থাকতে তারা সুস্থ, আমি এসে তারা অসুস্থ হয়ে গিয়েছে। তাহলে এটা আমার নসিব না যে আমি আমার বাবা মার সেবা করবার একটা মাস সুযোগ পেয়েছি। আল্লাহ তালা আমাকে এটাই দিয়েছে। হয়তো আমাকে কেউ ভিতর থেকে না বুঝুক, কিন্তু আমি কিন্তু মানে সবার কষ্টটা মনে রাখি না। ওই যে ভালো মানুষের একটাই তো গুণ, যে বেহা, কিছু তো করার নেই। 2টা ছেলে মেয়ে আছে, 2টা ছেলে মেয়ে নিয়ে যখনই অসুবিধা হয় তখনই ছুটে আসতে হয় 2টা মানুষের কাছে। সেই সাথে ঢাল তো আমার ভাই আছে, হয়তো যে অতিরিক্ত দায়িত্ব পালন করে ভবিষ্যতে সেই আবার সবচেয়ে দোষারোপ। একদিন হয়তো আমার ভাইও সেই দোষারোপে হবে। তো যাক, সে সূত্রে আপনাদের ভাইয়া চেষ্টা করে, অনেক চেষ্টা করে, কি করবে? নসিবে যেটা হয়ে যায়, চাকরি বাকরি তো আর আমাদের নিজের হাতের কিছু না। তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। হয়তো কিছু খারাপের মাঝে, আমার কষ্টটার মাঝে 2টা বছর আমাকে কষ্ট করতে হয়েছে, তার মাঝে যে কিছু হয়তো আমাকে আল্লাহ তাআলা এমন একটা সুযোগ দিয়েছে, এটা আমি একা একাই কল্পনা করি। যে কষ্টের মাঝে আমি যে এতটা মানে সৌভাগ্যবান একজন মেয়ে, যে আমি আমার বাবা মার ওইটুকু সেবা করতে পারছি। হয়তো বলবেন শ্বশুর শাশুড়ির সেবা করো না, মায়ের সেবা করতে এত তোমার খুশি। আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি। আমার শাশুড়ি আমার খুব ঘুম থেকে উঠে আমার মেয়ের আমি আহ, সুজি রান্না করা বাদ দিই, আমার শাশুড়ির আমি বিছানাটা আগে গুছিয়ে দিয়েছি, তার ঘরটাকে আমি গুছিয়ে দিয়েছি। আমার শাশুড়িকে আমি খুবই সেবা করতে চেয়েছি, আমার খুব ইচ্ছে যে আমি শ্বশুর শাশুড়ি সেবা করব, মানে হয় না। ওই যে যে চায় সে কিছু পায় না, আর যে আহ, আপনার সারা দিন আপনাকে দেখে খোঁজও নেবে না, সেই তাদের কাছে সবচেয়ে প্রিয় হয়। যে মানুষের বলে টাকা আসলে দেখি যে সব সুখ ফিরে আসে। আমি তো মনে করতাম টাকায় যে সব সুখ, তা কিন্তু না। এখন দেখি টাকা ছাড়া আসলে সুখ নেই, ঠিক আছে? ভবিষ্যৎ যদি হোক, এতটা কষ্টের মধ্যে যদি আমার ওই একদিনই টাকা হয়, ওই একদিনই আমার শ্বশুরকে আমি, আমার শ্বশুর কিন্তু হাজি, হজ, সে হাজে কিন্তু আমাদের গ্রামের মসজিদে, সে নিজস্ব মসজিদ ছিল সব পারিবারিক, সেখান থেকে আমার শ্বশুর কিন্তু মৌলানা, সেই সূত্রে আমার শ্বশুর বিয়ে পড়ায়।
আবার মনে করেন যে আমি হয়তো মুখ খুলে রাখি, সেটা ইয়ে না, যে আমি আমার বাবার বাড়িতেই বেশি থাকি। আর উচ্ছৃঙ্খলতা আমি করিনি কোনো দিন। হয়তো ছোটোবেলায় যেটুকু ছিল আমি চেষ্টা করি আমাকে হাজের বাড়ির ছেলের বউ হিসেবে একটু চেষ্টা করি, আসলে কি করব। আর সেই সূত্রে মনে করেন আমি আমার সন্তান ছেলে, তাকে আমি কোরআনের হাফেজ বানাতে পারিনি, কিন্তু কোরআনের পাখি অবশ্যই বানিয়েছি। আর ইচ্ছা আছে মেয়েকেও কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করব। আমি সব করেছি। আবার মনে করেন যে এই সূত্রে হয়তো শ্বশুর শাশুড়ির সেবাটা আমি চাইলেও তারা আমার কাছ থেকে নেয় না, এটাই হচ্ছে দুর্ভাগ্য। আমি চাইলেও তারা আমার কাছ থেকে নেয় না। কেন জানেন? আমি তো আর 5 লাখ টাকা যৌতুক দিতে পারিনি, কিন্তু সবই হয়। আমার বাবা মার তো অত সম্পত্তি কম না, বিক্রি করে দিলে 10 লাখ টাকা তাদের এমনিতে দিয়ে দিতে পারবো, কোনো ব্যাপার না। কিন্তু আসলে সময়ের সাথে সব কিছু মানুষের হয়ে যায়। থাক, ওইসব নিয়ে আমি কষ্ট করি না। এই যে 2টা বছর কষ্ট করলাম, আমার সন্তান দুটা যে কী করছে না করছে কেউ কোনোদিন খোঁজ নেয়নি। আমার মা বাবা যদি না থাকতো হয়তো আমার সন্তান দুটো না খেয়ে মরেই যেত। আমি তারপরেও কখনো কাউকে দোষারোপ করিনি। এটা হয়তো আমার নসিবে ছিল, সেই সাথে হয়তো আমার বাবা মার আমার সেবা করার সুযোগ পেয়েছি। তবে খুব ইচ্ছে ছিল যে আমার শ্বশুর শাশুড়িকে আমি সারা জীবন আমার কাছে রেখে আমি সেবা করব, তাদের আমি দুটা রান্না করে নিজ হাতে খাওয়াবো, তারা কি পছন্দ করে সেটা খাওয়াবো। এটা আমার হাজব্যান্ডও জানে, ঠিক আছে। কিন্তু আমার হাজব্যান্ড ওই যে যার সন্তান যে গাছের ছাল কি আবার আলাদা হয়? ঠিক আছে, একই গাছের ছাল কখনো আলাদা হয় না। হয়তো কিছু কিছুর মাঝখানে এতে বলে হয়তো তোমার কোনো দোষ আছে, তা না হলে তো আর এমনটা হতো না। তো সেটাই মেনে নিয়েছে, হয়তো আমারও দোষ। আমারও যদি দোষ থাকে আল্লাহ তালা আমার সেই কষ্টটা আমাকে দেবে। রিজিকের মালিক যেহেতু আল্লাহ, আমাকে এক জায়গায় নিয়ে এসে এখানে হয়তো আমাকে রিজিকটা মানে সই পেয়েছে আল্লাহ, যে এই রিজিকটা হচ্ছে তোমার জন্য সই, তুমি এখানেই থাকো, ঠিক আছে। তাই এখানেই আছে, সবাই দোয়া করবেন। আর অগ্রিম আমি সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। বাদ বাকি যে সমস্ত কাজগুলো আছে আমি 2 দিনের মধ্যে যত দ্রুত পারি তত দ্রুত করে নেব। যেহেতু নিজের নিজের সংসার না, বাবা মার বাড়ির সংসার, ভাইয়ের সংসার, সেটাকেই আমি লালন পালন করে নিজের মতো করে বানিয়ে নিচ্ছি। একদিন তো ছেড়ে যেতে হবে সব কিছু। আচ্ছা, তাহলে আমি কাজে লেগে যাব আজকে। আলু ভর্তা ডিম ভাজি দিয়েই সকালবেলা শুরু করে দেবো, কারণ কাজের মাঝে তো অত কিছু হবে না। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তবু ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে। ধৈর্য সহকারে দেখবেন আমি কি কি করছি সারাদিনে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও আগে থেকে সালাম দিয়ে তো লাভ নাই, কারণ আমার তো সারাদিনের ভিডিওটি এক জায়গায় যাবে, তারপরেও সালামটা দিয়ে দিয়েছি, মনে না থাকতে পারে। আচ্ছা, তো চলুন বাসায় যাই, দেখি ওরা এখনও ওঠেনি। আমার কালকে কয়েকটা বেশি ওষুধ খাওয়া লেগেছে, কারণ আমার অতিরিক্ত শ্বাসকষ্টটা বেড়ে গিয়েছে। তো যাই, কাজ শুরু করে দিই। এখন শুভ দুপুরে আপনাদেরকে বলি, কেননা সকালে নাস্তা টাস্তা বানিয়ে নিয়েছি, সেগুলো শেয়ার করিনি প্রচণ্ড কাজের মাঝখানে। তাই ভাবলাম সকালে আলু ভর্তা আর ডিম ভাজা দিয়ে আমরা সব খেয়ে নিয়েছি। আর প্রচণ্ড পরিমাণ কাজের জন্য, কেননা আমি রমজানের কিন্তু প্রস্তুতি কাজকর্ম শুরু করে দিয়েছি। কালকে কাপড় চোপড় কেটেছি, বাদ বাকিগুলো আজকে আবার অল্প করে কেচে নেব। তার জন্য আজকে কিন্তু দুপুরেও আমি ডিম ভাত বানাবো, ছটফটে খিচুড়ি। আর এই যে ডিমগুলো আমি 3টা ডিমই ভেজে দেবো। আজকে কিন্তু ডিমের পুরে দিয়ে যাবে, কেননা এত কিছু রান্না করবার সময় নেই। আমি এগুলো দিয়ে আজকে দুপুরের কাজটা সারবো, তাই যে খিচুড়ি রান্না করে দিয়েছি। আজকে যত হলুদ মরিচের ধুয়ে ঢাকনি যে সব কৌটাগুলো আছে, এগুলো আমি ধোয়ার চেষ্টা করব, এবং অন্যান্য কাজগুলো আস্তে আস্তে করতে থাকবো। আপনারা দেখতে থাকুন, কারণ আর 2 দিন সময় আছে। 2 দিনের ভিতরে যদি সব সেরে না নিতে পারি, তাহলে কিন্তু আমার দিকে কষ্টটা বেশি হয়ে যাবে। রান্না বান্না রোজা থেকে আমি রান্না বান্না করতে হবে, কারণ অন্যান্য কাজ করা যায়, কিন্তু আগুনের কাছে বসে একটা রোজা থাকা মেয়েদের খুব কষ্ট। আবার সেই সাথে তো নামাজ টামাজ আছেই, 5 ওয়াক্ত নামাজের সাথে আবার মনে করেন যে অন্যান্য ইবাদত বন্দিগুলো যতটুকু পারবো ততটুকু করার চেষ্টা করব, কারণ করতেই হবে। খালি রান্না খাওয়াটা তো জীবন না, সব কিছুর মাঝে একটু ইবাদত বন্দিগিও আমাদেরকে করতে হবে। তাই সব কিছু আমি আগে থেকে কিছুটা অন্তত কমিয়ে রাখতে চাচ্ছি। তার জন্য হালকা পাতলা রান্না করে নিলাম, পরে আপনার কী কী করবো সেগুলো শেয়ার করবো আপনাদের সঙ্গে। ভাবছিলাম যে খিচুড়ির সঙ্গে ডিম ভাজি করবো, কিন্তু এখন দেখি যে হঠাৎ করে মাছ এসেছিল, একেবারে টাটকা ফ্রেশ মাছ, তেলাপিয়া ছোটো ছোটো বাচ্চা। তো ভাবলাম যে আমি তেলাপিয়া মাছও কিছু ভেজে নিই,
আর ডিমও আমার মেয়ে তো আর এই ছোটো মাছ খেতে পারবে না, ওর জন্য আমি ডিম একটা পোস্ট করে দেবো খিচুড়ির সঙ্গে। আর এই যে তেলাপিয়া মাছ আমি ভাজি করছি, মচমচে করে ভাজি করবো খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। এই যে ছোটো ছোটো বাচ্চা আমাদের এখানে আছে রাস্তার উপরে, এগুলো প্রতিদিনই আসে। তো ভাবলাম যেহেতু টাটকা একটা খিচুড়ির জন্য ভাজতে হবে, তো ভেজে নিলাম খিচুড়িতে মাছ। এই তো ভেবেছিলাম যে শুধু ডিম ভাজবো, 3টে ডিম ভেজে নেব। পরে যেহেতু মাছ এসেছিলো, মাছ দিয়ে আমি এই যে একদম মচমচে করে মাছ ভেজে নিয়েছি। আর এই যে দেখুন, ইন্নি তো আর অত ছোটো মাছ খেতে পারবে না, তার জন্য এটা আমার মেয়ের জন্য একটা ডিম সুন্দর করে পোস্ট করে দিলাম। এটাই হচ্ছে আমাদের দুপুরে কিন্তু আজকে খাবার, অসাধারণ খাবার কিন্তু আজকে দুপুরে। এইগুলো সব কিছু মানে রান্না টান্না শেষ করে দিয়েই আমি অন্যান্য কাজে লেগে যাব, কারণ বসে থাকলে আমার কাজ কিন্তু আগাবে না, কারণ সময় তো চলে যাচ্ছে। আজকে দুপুরে কিন্তু এগুলোই আমরা চালিয়ে নিচ্ছি। যেটুকু পেরেছি দুপুরে রান্না সেরে নিয়েছি, গোসল করতে হবে, অন্যান্য একটু টুকটাক কাজ আছে সেগুলো করে নেব। মেয়েকে খেতে দিয়ে এসেছি, ছেলেকে খেতে দিয়ে এসেছি, আমি আর এখন এই যে দুধ আনতে যাব। তো দুধ নিয়ে চুলাতে একটু জাল করতে দিয়ে যাব, কারণ গনগনে আগুন বসিয়ে রাখলে সুন্দরভাবে দুধটা গরম হয়ে যাবে। আর সেই সাথে দেখুন আম্মা কী করছে, আম্মা বসে বসে একটু গমগুলো ঝাড়ছে, কারণ রোজা আসছে। আব্বা যদি রোজা নাও থাকে কিন্তু আব্বা 2 বেলা রুটি খায়, এই কারণে গমগুলো ছেড়ে আজকেই কিন্তু ভাঙাতে দেবে, তার জন্য আম্মা গম ঝাড়ছে, দেখাচ্ছে আপনাদের। চলুন, এই যে আম্মা কিন্তু গম ঝাড়ছে। আম্মা আগে থেকে বলেছি যে আম্মা অসুস্থ, তাই এই যে গমগুলো এভাবে একটু ভিতর থেকে বের করে দিচ্ছে, ময়লাগুলো বের করে দিচ্ছে। এখন হলার করবে, হলার করেই তারপর আবার মানে ঝাড়তে হবে, ঝেড়ে গম ভাঙিয়ে নিতে হবে, কারণ রোজার ভিতরে আর মানে ভাঙানো টাঙানো মানুষ এগুলো বিরক্ত বোধ। তাই সব কিছু আমরা প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করছি। এই যে আমাদের জমির গম দেখতে পাচ্ছেন, আম্মা যে হাঁপিয়ে উঠেছে, বসে আছে, এখন একটু রেস্ট নিয়ে নিয়ে তাও এই কাজটা করলে আমার একটু সুবিধা হবে। এই যে রমজানের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি হয়েছে এই জিনিসটা, এই জিনিসটা 5 ওয়াক্ত নামাজের সময় লাগবে, এলে তারাবি নামাজের সময় লাগবে, সব সময় এই জিনিসটা লাগবে। তো ধোয়া হয়েছিল সবরতের ইয়েতে, সে সূত্রে যেহেতু মায়ের রমজান তার পবিত্রতা আরও বেশি করে করার জন্য মনে করেন আবার আমি ধোবো। আর সেই সাথে এই যে দেখুন, এই যে এই যে গামছা, মনে করেন সবার তো এক এক গামছা, একটা করে গামছা, এই যে একটা গামছা, এই যে একটা গামছা, আর একটা কালকে ধোয়া হয়েছে, 4টা গামছা আমাদের এই 5 জন ফ্যামিলি, ঠিক আছে? তাহলে বোঝেন এই গামছা আর এই দুটো কিন্তু এগুলো কিন্তু আমি লাস্টের দিকে ভিজিয়ে রাখলাম, কারণ সবার লাস্টের দিকে ভিজালে সুবিধা হবে। এটা আলাদা আলাদা করে ভিজিয়ে দেবো। গামছা আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এগুলোকে পরিষ্কার করা আমাদের কিন্তু আগে দরকার। তাই আজকে এগুলোও ধুয়ে দেবো সুন্দর করে, যেন একেবারে সব কিছু ফ্রেশ থাকে। গামছাটা একটু গরম পানি দেওয়া লাগবে এবং ওটা একটু গরম পানি দেওয়া লাগবে, হালকা পাতলা করে আমি গরম পানি দিয়ে দেবো। তো সব পানিটাই এর ভিতরে নিয়ে নিলাম। আর এই যে পানিটা উঠাচ্ছে, রোজার ভিতরে একটা জিনিসের সুবিধা হবে, যাদের মোটর আছে অন্তত পানি ওঠার কাজটা একটু কম হবে। গামছাটা একটু বেশি গরম পানি দেবো, আর এটাতে হালকা পাতলা দিলেই হবে। দিয়ে আরো 2টা জায়নামাজ কালকে আম্মা ধুয়ে ফেলেছে, আর আজকে আমি এগুলো ধুয়ে নেব। বেশি করে একটু পাউডার দিয়ে ধুয়ে করে রাখবো। বাবা যেহেতু গামছা ভিজাবো, তাই গামছা দিয়ে একটু গরম পানি দিয়ে ঠান্ডা করে ধুয়ে যাবে না। যেহেতু ধোয়া হয়েছিল সব বরাতে, তাই ময়লা একেবারে কম। তারপরেও ভাবলাম আর একবার ধুয়ে নিই, পুরো মাছটা যেহেতু নামাজ পড়তে হবে, ভিজিয়ে নিই। রাখলাম একটা আমার মেয়ের, একটা আমাদের সুখী মানুষের, আর আব্বা আম্মার জন্য একটা, আর আমার জন্য আলাদা একটা, 3টা গামছা, 4টা।
গামছাগুলো যারা মেয়ে মানুষ তাদের তো ধরেন মাথার তেলে গামছা হয়ে থাকে, তো একটু গরম পানিতে ভিজে না রাখলে হবে না। সবাবরা তো সব ধোয়া হয়েছিল আবার। এই তো এগুলো ভিজে রেখে আমি কোটাগুলো ধুয়ে নেবো, সেগুলো দিয়ে আমি এই জায়গায় এখনই নিয়ে আসবো। কোটাগুলো ধুয়ে নিয়ে গোসল করে ফেলবো। এই যে ওগুলো ভিজে রেখে আমি সব কোটাগুলো নিয়ে এসেছি। হীরা বেলন থেকে শুরু করে সবগুলো আমি আবার ধোবো একবারে, যেন 1 মাসের ভিতরে আমাকে ধোয়া পাতলা করা না লাগে। ভিজিয়ে নিচ্ছি। এই তো এগুলো মাজা শুরু করে দিলাম, কারণ কি বলেছি আমি যে রোজার সময় মানে ইফতারি বানানো, নামাজ পড়ায় বাড়তি কোনো কাজ আসলে করা যায় না। মানে এজন্যই যত আপনি আরাম পেতে চান প্রত্যেকটা জিনিস রোজার আগে অবশ্যই সেরে নিন। আমি বারবার বলছি, তাহলে আর কেউ আরাম পাক আর না পারুক, অন্তত আপনি আরাম পাবেন, গৃহিণী আরাম পাবেন। গৃহিণীর কাজগুলো কেউ আর করে দেবে না। তাই সব কিছু কাজ সারা থাকলেই শুধু রোজা রাখবেন, তারাবি পড়বেন, ইবাদত বন্দেগি করবেন, আর সেই সাথে ইফতারি বানাবেন এবং সেহরির জন্য রান্না করবেন, খুবই আরাম পাবেন। তাই দেখুন সব কিছু আমি করে রাখছি। আবার যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, পুরোটা রোজা করবার তৌফিক দান করেন, তাহলে আবার সব কিছু ওই ঈদের আগে সেরে নিতে হবে আবার। এই তো সবগুলো ধোয়া আমার অলরেডি হয়ে গিয়েছে। সম্পূর্ণ ধোয়া তো আর ওই ক্যামেরায় দেখানো যায় না, যতটুকু পারছি ততটুকু দেখে নিচ্ছি। এই তো হয়ে গেলে আমি রোদ এখনো আছে, রোদের উপর দিয়ে এক্সট্রা করে শুকিয়ে নেবো, নিয়ে আবার বিকেলে মনে করেন শুকিয়ে গেলে আবার সব বাজার করে নিয়ে এসেছে রোজা, বাজারগুলো সুন্দর করে আবার সাজিয়ে নিতে হবে। সবগুলো মাজা হয়ে গেলে এবার আমি ধুয়ে নিব। এই গামলাটা অনেক দিন আমাকে দেখছি, এই গামলাটা চুলার কাছে অনেক দিন ধরে ব্যবহার করে, মানুষ নাই তা নষ্ট হওয়ার কোনো চান্স নেই। এই তো ধুয়ে নিলাম, একটা সাথে ধুয়ে যত দ্রুত পারি শুকিয়ে নিতে হবে, তা নাহলে রোদটা চলে গেলে শুকানো হবে না। কারণ আজকের ভেতরেই কিন্তু রোজার যত কিছু জিনিস যতটুকু কিনেছি সবগুলো গুছিয়ে বয়াম ভর্তি করে নিতে হবে, তা না হলে আর সময় নেই। আর বাকি থাকলো মানে 3 দিন আগে চুলাটা পরিষ্কার করেছি, ভাবলাম রোজার মধ্যে কষ্ট হয়ে যাবে, যত রাত্রি হোক না কেন আপনাদের সঙ্গে শেয়ার করতে না পারলেও তবু আমি যত রাত্রি হোক চুলাটা পরিষ্কার করে নেব। আবার আজকে হোক কালকে সকালে হোক, নতুন চুলাতে নতুন সুন্দরভাবে পরিষ্কার চুলাতে প্রথম রোজাটা আমরা করবো। আর সেহরির ব্যাপারে যেটা বলা হচ্ছে যে সেহরিটা নির্ভর করবে রোজার পরে। এখন যদি মনে করেন আমি দুপুরে আমি বিকেলে রান্না করে রাখলাম আর রোজাটা আজকে হলো না কি কালকে হলো না, তাহলে অনর্থক আমার এতগুলো রান্না। তো সেই সূত্রে আমি প্রথম কি সেহরিটা দেখাতে পারবো আপনাদের রান্না তা আমি বলতে পারবো না, যেহেতু চাঁদ দেখার পরে নির্ভর করবে রোজাটা, হয়তো বা সেটা হয়তো শেয়ার করতে পারবো না আমি। তারপরের দিন থেকে সেহরিটা আমি শেয়ার করবো, রোজাটা শুরু দেখি। এই তো হয়ে গেল আমার সবগুলো ধোয়া, আরো কিছু বাকি আছে, এগুলো আমি অফ ক্যামেরা ধুয়ে নেব। এগুলো দ্রুত আমি রোদে দিয়ে আসি। আর অর্ধেকটা অলরেডি ধোয়াই আছে, ঢাকনা সহকারে আমি ধুয়ে রেখেছিলাম সবগুলোর ভিতরে, যেগুলো প্রয়োজন ছিল সেগুলো আজকে আমি ধুলাম। সবগুলো একসঙ্গে আমি শুকিয়ে নেবো, ঠিক আছে? এই তো শুকাতে দিয়ে যাচ্ছি। আর এই জায়গাটায় আসরের পর পর্যন্ত সুন্দর রোদ আসে, আমি এখানে এটা দিয়ে দেবো, আগে প্রথম উপর করে দিয়ে দেবো, তারপরে উল্টাই দেবো। আজকের এই রোদ্রে সব শুকিয়ে যাবে। সবকিছুই মানে পবিত্র মাসে সবকিছু যদি পবিত্র মাসে সবকিছু যদি পবিত্র থাকে আর সবকিছু যদি পরিষ্কার থাকে এমনিতেই ভালো লাগে। তাই সবকিছু পরিষ্কার করে যদি রোজাটা রাখতে পারা যায় খুবই ভালো। আজকে আমাদের শেষ সময়ের কাজগুলো শেষ করছি, আর যেগুলো রোজা থেকেও করা যাবে সেগুলো নিয়ে আমি টেনশন করি না, হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো ভিজে রেখে কিন্তু আমি কৌটাগুলো ধুতে গিয়েছিলাম, কৌটা কিন্তু অলরেডি ধোয়া শেষ। এবার এগুলো ধুয়ে দিলে আমার আজকের মতো কাজটা শেষ হবে, আর বাদ বাকি যেগুলো আছে এগুলো আমি কালকে অবশ্যই একদম সম্পূর্ণ করে ফেলবো কালকে।
তো দেখি আজকে এগুলো দিয়ে আমার শেষ হবে আজকের রোজার সম্পূর্ণ কাজ। যদি মনে করেন আজকে তারাবিটা শুরু হয়ে যায় তাহলে মনে করেন এগুলোই আজকে আমার কাছে দিতে যাবে। হাতের কাছে যেগুলো মানে আমি সবাইকে বোঝাতে চাচ্ছি যে রমজান মাসে হাতের কাছে যেগুলো আমার রেগুলার লাগবে, সব সময় লাগবে, ঠিক সেই কাজগুলো যেন আমাকে বাড়তি কাজটা না থাকে, ঠিক সেগুলোই আমি এগিয়ে রাখছি। ঠিক আছে, এগুলো করে রাখলে ওরা নিজেরাই সবগুলো করে নেবে। তার জন্য এই কাজগুলো আমি আগে সেরে রাখছি। এই যে দেখুন অফ ক্যামেরায় কতগুলো কাজ করা হয় দেখেছেন। এই যে বিছানা চাদর আমি অফ ক্যামেরায় ধুয়ে দিয়েছি। এগুলো যদি দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 2টা বিছানা চাদর ছিল, সেগুলো আমি ধুয়ে দিয়েছি। এগুলো কিন্তু এখনো ভিডিও করিনি। ঠিক আছে, তো সবটা যদি সংসারের কাজ ভিডিও করা যেত তাহলে কিন্তু সারা দিনটা লেগে যেত। 2-3 ঘন্টাতেও একটা দিনের ভিডিওটা শেষ হতো না। না আমি তো এনে রেখে আসো। মানুষের গন্ধ পাও। আসল কাজগুলো শেষ হয়ে গেল, এখন হালকা পাতলা কাজ প্রতিদিনের কাজগুলো করতে হবে। আর টেনশন মুক্ত হয়ে গেলাম। মাঝখানে শুধু টিউবওয়েলের জায়গাটা পরিষ্কার করে নেব, তাহলে রোজার মতো কাজটা শেষ হবে। হয়তো মনে করছেন যে এতগুলো গামছা প্রত্যেকজনের আমরা আর যাই হোক, গামছাটা অন্তত যার যার মতো তার তার ব্যবহার। তার জন্য প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা গামছা। ঢাকা থেকে ওরা আসবে, ওদেরও কিন্তু আপনাদের ভাইয়ার বলেন, আমার ভাইয়ের বলেন, ওর ভাইয়ের বোর বলেন, প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা গামছা আছে। আমরা সবাই অন্তত এই জিনিসটা সবাই আলাদা আলাদা ব্যবহার করি। আব্বা আম্মার জন্য একটা আলাদা। তো আজকের মতো বিদায় নিয়ে নিতে হবে। হাঁপিয়ে উঠেছি, গোসল করব। গোসল করে তো দেখি গোসল করে বাদ বাকি কোন কাজগুলো করা যায় সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন দেখি। ওগুলো কি করবা? এগুলো ছড়াবো। একদম গোসল করে সবকিছু ফ্রেশ করে ওদেরকে খাওয়াই দিয়ে আমি কিন্তু চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাই বা সরিষা। ঠিক আছে, সরিষাগুলো একটু ছোট ছোট হয়, রাইগুলো একটু বড় হয়। আর কালো সরিষা আর সাদা সরিষা দুইটার মধ্যেই কিন্তু পার্থক্য আছে। কালো সরিষা হয় ছোট ছোটও হয়, বড় বড় হয়। আর এটা হচ্ছে হাইব্রিড সাদা সরিষা। তো আমার এই সরিষা সবসময় আমার লাগে, তার জন্য আমি আমার কাকার জমিন থেকে ওরা কেটেছিল, সেখান থেকে আমি অল্প করে নিয়ে এসেছি। মানে ঢাকায় যাওয়ার সব কিছুই প্রস্তুত করে আমাকে নিয়ে যেতে হবে, যেগুলো আমাকে খোঁজা না লাগে। তার জন্য এই যে নিয়ে এসে একেবারে মচমচে করে শুকিয়ে রেখেছে। আব্বা কিন্তু আমার সঙ্গে এগুলোই করে এনে দিয়েছে। যে এই যে দেখুন, এইভাবে করে ছাড়িয়ে নেব। দেখাই আপনাদেরকে। এই যে এত ঝনঝনে শুকেছে, এভাবে ছাড়িয়ে নেব। সর্ষে ইলিশ করতে, তারপরে রুই মাছ সর্ষে দিয়ে সর্ষে বেটে রান্না করলে, আবার কিছু কিছু সবজি আছে সর্ষে দিয়ে সর্ষে বাটা দেওয়া লাগে। এই সমস্ত জিনিস মনে করেন আমি বাড়ি থেকেই বেশিরভাগ নিয়ে যাই। আব্বা গেলে, আমার ভাই গেলে ওদেরকে বলে দিলে নিয়ে যায়। যেহেতু এখন নতুন, একেবারে নতুন, সেই টাটকাটাই আমি একটা ফ্রেশ করে নিয়ে যাব। আগে থেকে সব খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খুবই সুন্দর, মানে গ্রামে আসলে এই সমস্ত জিনিসগুলো মানে নিত্য নতুন পাওয়া যায়। মনে করেন একটার পর একটা সিজনে কিন্তু আবাদগুলো হতেই থাকে। এখন সরিষা, মসুরি, ছোলা, খেসারি এই সমস্ত জিনিসগুলো হবে, গম, মানে চৈত মাসে যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো এখন পাওয়া যাবে। দেখায় আপনাদেরকে। এই যে
এই যে দেখুন, এই যে, আর এই সরিষাগুলো যে আমি রাস্তায় ভিডিও করতাম ঠিক সেইখানকার এই যে সরিষা, একদম দমদমে সরিষা ছিল, কি সুন্দর হলুদ হয়েছে তাই না? তারপরেও কাঁচা কাঁচা আছে। আমি এখন সময় নেই তাই বোতলে ভর্তি করে আমি আবার রোদটা আসলে আমি দিয়ে দেবো, শুকিয়ে নেবো আবার একবার। এভাবে করে সবগুলো আমি মুছড়ে নেবো, দেখি কতটুকু হয়। একটাই হয়ে যাবে। আবার আমার কাকার আর একটা হয়েও আছে কালো সরিষাটা, সেটাও আমি আপনাদেরকে মনে দেখাবো। সব কিছু আমি অল্প অল্প করে নিয়ে রাখবো, কারণ ঢাকায় গিয়ে আমাকে এগুলো খুঁজে বেড়াতে হয়, কিনে নিয়ে আসার মানুষও থাকে না। এগুলো সবই আমি অল্প অল্প করে নিয়ে যাবো এবার। গ্রাম মানে মনে করেন যে একটার পর একটা সিজন কিন্তু লেগেই থাকে, সেই সাথে গৃহিণীদেরও একটার পর একটা কাজ লেগেই থাকে। মানে দুপুরে গোসল করার পরে খাওয়ার পরে বসে থাকবেন তা কিন্তু না, একটা একটা কাজে কিন্তু লেগে থাকতেই হয়। আর প্রত্যেকটা মুহূর্ত ধরেন এদের সকাল বিকেলের ভেতর কোনো পার্থক্য নেই। এই যে এখন যেমন ধরেন আমি এটা করছি, আর বাইরে রাস্তায় গিয়ে দেখবেন তামাক প্রত্যেকজন মানে বিকেল থেকে তামাক ভাঙতে শুরু করবে, ঠিক আছে? ভাঙতে শুরু করে বিকেল থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত। কালকে দেখছি 11টা পর্যন্ত, মানে পুরো রাস্তায় শুধু ভ্যান আর ভ্যান আর তামাক নিয়ে যাচ্ছে। সেই তামাক সারা মনে করেন যে 12টা পর্যন্ত তারা ভাঙবে। ভাঙার পরে সকালে ভোরে আবার 4টা থেকে শুরু করবে তারা গাঁথা গেথে, তারপরে ধরেন লোড করবে। 8টার আগেই কিন্তু ঘর লোড করে ফেলবে। এজন্য আমাদের রাস্তার এপাশে মনে হয় না যে রাত হয়েছে। সব সুন্দর এভাবেই একটার পর একটা সিজন চলে, তাদের কোনো ঘুম নেই, তাদের কোনো মানে আরামায়েশ নেই। এই হচ্ছে গ্রামের মানুষ। এত সুন্দর মানে পুর হয়েছে দেখতেই পাচ্ছেন। এই যে একেবারে হলুদ, কত সুন্দর, একেবারে ফ্রেশ। আর একেবারে যখন আমি এগুলো ঝাড়াঝুড়ি করবো দেখবেন, আপনাদেরকে দেখাবো কত সুন্দর। আমার দাদা গৃহস্থ, অনেকগুলো জমি জায়গা। আগে থেকে আমি বলেছি, মনে করেন ধান কাটতে লাগলে 1 মাস একটানা ধান কাটতে হতো। আবার আম কাঁঠালের সময় কাঁঠাল পাড়তে পারতে 1 মাস লেগে যেত। মনে করেন এত, মনে করেন গাছ গোছালি, সেই সাথে ধান গম ছোলা মসুরি খেসারি, আর সবজি তো বাদই দিয়ে দিলাম। তরমুজ থেকে শুরু করে বেগুন আলু মূলা, মনে করেন যে প্রচুর পরিমাণ হতো। আগে দেখেছি দিনে একদম নিম্ন হলে 10 থেকে 15টা করে কামলা সবসময় লেগেই থাকতো, ঠিক আছে? আমরা দেখে মনীষ বলি, অন্যান্য দিকে হয়তো কামলা বলে। লেগেই থাকতো। সেই সাথে ভাতের পাতিল তো মনে করেন সব সময় চুলার পর থেকেই যেত। আর তখন তো মনে করেন মানুষের ঢেকিতে বাঁধা গম, তারপরে জাতাই পেশা, কতটা না পরিশ্রম করতে হয়েছে আমার দাদিদেরকে। সেই সাথে আমরা অনেক সময় ছোটবেলায় আমরাও দেখেছি যে আমার আব্বারাও ঢেকিতে পাড় হাত দিয়ে মনে করেন যে ধানটা বেঁধেছে, ঠিক আছে? তাদের তো মনে করেন ছেলের বউ তখন 4 থেকে 5টা হয়তো এ হয়েছে, যার যার মতো, কেউ রুটি বানাতে ব্যস্ত, কেউ ধান ভাঙতে ব্যস্ত, কেউ আটা ইয়ে করতে ব্যস্ত, সব সময় তারা ব্যস্ত থাকতো। আর সব কিছু তো তারা ঘরে খেত, কেনার জিনিসটা তো তাদের অভ্যাস ছিল না। সব কিছুই কিন্তু মানে জমির থেকে তাদের আবাদতে হতো, কারণ আমার দাদা ছিল এই গ্রামের মণ্ডল, ঠিক আছে? সে সূত্রে প্রচুর পরিমাণ জমি জায়গা ছিল। আমাদের এই আশপাশটা দেখলেই বুঝতে পারেন যে আমাদের কতটা জমি জায়গা আছে। এগুলো অভ্যাস, আমাদের কিন্তু অভ্যাস আছে, আমরা অভ্যস্ত। কাজ আগে না করলেও কিন্তু এগুলো দেখে আমরা অভ্যস্ত, ঠিক আছে? মানে আমরা এই সমস্তগুলো দেখে দেখে আসছি। দেখ মাশাআল্লাহ, এবারকার সরিষা দেখুন খুব সুন্দর দানা হয়েছে। আমার কাকার অনেকগুলোই সরিষা হবে হিসেবে। এই যে আমি এগুলো হলেই হয়ে যাবে আমার, এই বছর চলে যাবে আমার রান্না বান্নার। আমার রান্নায় আর কতটুকু লাগে, তবু নিয়ে যেতে হয়, একদম টাটকা ফ্রেশ জিনিস। এই যে শুকনা কৌটায় আমি আবদ্ধ করে রাখবো, যেন বাইরের বাতাসটা ভেতরে না হয়। এই জিনিস আবার বেশিরভাগ সময় যেহেতু বৃষ্টি টিষ্টি পড়লে ছাতা ধরার সম্ভাবনা বেশি থাকে, তার জন্য আমার দাদারা দেখতাম আমার দাদিদেরকে মাটির যে কলসগুলো আছে সেই তার ভিতরে আমার দাদির এগুলো সুন্দর করে রেখে ওপরে একটা ঢাকনা দিয়ে ভালোভাবে কাপড় দিয়ে বেঁধে রাখতো। আর বিছনগুলোনে তো আলাদাই তাদের মর্যাদা দিত, যেগুলো বিছন আগামী বছরে ওগুলো বুনতে হবে কি লাগাতে হবে, এজন্য খুব যত্ন সহকারে রাখতে দেখেছে আমার দাদিকে। এই তো এটাই আমার হয়ে যাবে। এবার আমি আর কয়েকদিন পরে আর একটা কাকার আমার কালো সরিষা আছে,
সেই কালো সরিষাগুলো আমি সংরক্ষণ করব, করে এভাবে রেখে দেব, আমার ঈদের সময় লাগবে। এই যে এক বয়াম হয়ে যাবে। এই যে এদিকে আরো অনেকগুলো পড়ে আছে, সেগুলো পুড়িয়ে আবার নিলেই কিন্তু আমার এক বয়াম, ফুল এক বয়াম হলো। খুব সুন্দর একটা টার্গেট, এক বয়াম। আরো এক বয়াম আমি কালোটা নিলে হয়ে যাবে আমার।